হ্যালো স্টুডেন্টস, আমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ 208 পেজ। এই 208 পেজের আমরা আনসিনটা পড়ে ফেলেছিলাম এবং তার সঙ্গে যে এমসিকিউজ আর ট্রু ফলসগুলো আছে আমরা এগুলো করে ফেলেছিলাম। তো আজকে আমরা প্রশ্নগুলো নিয়ে ডিসকাশন করব। দেখো এখানে কোয়েশ্চেনটা কী বলেছে। ফার্স্ট কোয়েশ্চেন, হাউ মেনি পিপল আর বিটেন বাই স্নেকস এভরি ইয়ার ইন ইন্ডিয়া। বলছে প্রত্যেক বছর ভারতবর্ষে কতগুলো মানুষকে সাপে কাটে। তো দেখো আমরা কিন্তু এখানে দেখেছি, ক্লিয়ারলি বলা আছে এখানে, আমরা এখান থেকে হুবহু লিখতে পারি এই যে ওভার 2 lakhs humans are bitten by venomous snakes in India each year। ঠিক আছে, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে লিখবে ওভার 2 lakhs humans are bitten by venomous snakes in India each year। এই ইচ ইয়ার পর্যন্ত আমাদেরকে লিখতে হবে। ক্লিয়ার, কিছু চেঞ্জ করার দরকার নেই, হুবহু লিখে দেবে। আচ্ছা, তারপরে নেম অ্যান অর্গানাইজেশন দ্যাট এস্টিমেটস দ্য নাম্বার অফ ডেথস অফ স্নেক বাইটস। বলছে যে একটা অর্গানাইজেশনের নাম বলো যারা কিনা হিসেব করে এই যে স্নেক বাইটসে যারা মারা যায় সেই নাম্বারটা তারা হিসেব করে। তার মানে আমরা কিন্তু এখানে দেখেছিলাম যে একটা অর্গানাইজেশন এখানে ছিল, এরাই কিন্তু বেসিক্যালি স্নেক বাইটসে কত লোক মারা যায় তারা কিন্তু হিসেব করে। সেটা হচ্ছে এই যে তুমি এইভাবে লিখবে। হ্যাঁ, প্রথমে আগে লিখে নেবে দ্য নেম অফ দি অর্গানাইজেশন ইজ। আচ্ছা, আমি খাতাতে দেখাচ্ছি, দাঁড়াও জাস্ট মিনিট, তোমরা লাইনে থাকো। সো আমরা আনসারটা এইভাবে লিখবো। দেখো, তো কোয়েশ্চেনটা ছিল নেম অ্যান অর্গানাইজেশন দ্যাট এস্টিমেটস দ্য নাম্বার অফ ডেথস অফ স্নেক বাইটস। তো আমরা এইভাবে লিখব দ্য নেম অফ অর্গানাইজেশন ঠিক আছে। দ্য নেম অফ অর্গানাইজেশন ইজ আচ্ছা, আমরা এখানে দ্যাট পাশাপাশি জুড়ে দিই। দ্য নেম অফ অর্গানাইজেশন দ্যাট estimates the number of deaths of snake bites is, হলো, ইজ দিয়ে তোমরা লিখবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপরে লিখবো অর্গানাইজেশন। ঠিক আছে, ওটা ক্যাপিটালে লিখবে অর্গানাইজেশন। ঠিক আছে, এই হলো আমাদের আনসার। তো দেখো কতগুলো আনসার কিন্তু আমরা হুবহু আনসিন থেকে লিখতে পারবো না, কতগুলো আমাদের নিজের মতন করে বানিয়ে নিতে হবে। আর যেগুলো দেখবে ঠিকঠাক হুবহু আনসিনে নেই, তো তোমরা সেগুলো নিজেরাই বানাবে, এরকম করে গুছিয়ে লিখবে, তাতে করে কিন্তু মার্কসটা সম্পূর্ণ পাবে। নাহলে কিন্তু অনেক টিচার তোমাদের এই অ্যান্সারগুলোকে কেটে দিতে পারে পছন্দ না হলে। ঠিক আছে, তাই যা চাইবে তাই লিখতে হবে, গুছিয়ে লিখতে হবে। সেটা যদি আনসিনে থাকে তো হুবহু লিখবো, আর না থাকলে নিজের মতন করে গুছিয়ে লিখব। তো আমাদের এটা হয়ে গেল। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখিনি। পরেরটা কী বলেছে দেখো, নাম্বার 3। এই কোয়েশ্চেনটা দেখিনি। ওয়াই ইজ দ্য ডেথ রেট সো হাই। বলছে মৃতের সংখ্যা এত বেশি কেন। এই যে স্নেক বাইটসে যে মারা যায় লোক, এটা এত বেশি কেন। ঠিক আছে, দেখো এখানে কিন্তু ক্লিয়ারলি এটা বলা আছে। ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে বলা আছে, এখান থেকে তুমি লিখতে পারো। এই যে পেন্সিল দিয়ে আমি দেখাই। আচ্ছা, এই যে দ্য ডেথ রেট from snake bites is high largely because of widespread ignorance about snake bite prevention। এর সাথেই আবার জুড়ে দেব অলসো প্রপার মেডিকেল ট্রিটমেন্ট ইজ অফেন ডিলেড অর আনঅবটেইনেবল। দেখো আনঅবটেইনেবল মিনিং হচ্ছে যেটা রেয়ার, পাওয়াই যায় না, দুর্লভ আমরা যাকে বলি। তো প্রপার মেডিকেল ট্রিটমেন্টও হয় না, অথবা সেটা দুর্লভ, সহজে পাওয়া যায় না। ঠিক আছে, তো এইগুলো কারণের জন্য কিন্তু মৃতের সংখ্যা এত বেশি। তো আমরা এতটুকু লিখবো। ক্লিয়ার, হুবহু লিখবো, এখানে কোনো রকম চেঞ্জেস দরকার নেই। ওকে, তারপর এটি কী বলছে লাস্ট, হোয়াট হ্যাপেন্স টু দোজ হু সারভাইভ
আর আফটার বিং বিটেন বাই স্নেকস, বলছে যে যারা সাপে কামড় দেওয়ার পরেও বেঁচে যায় তাদের সঙ্গে কি ঘটে। দেখো তারা কিন্তু একটা অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যায়, আমরা দেখেছিলাম তারা কিন্তু একটা অর্ডিলের মধ্য দিয়ে যায়, তাই না? তো আমরা এইখান থেকে লিখবো, হ্যাঁ, এই যে এখান থেকে আমরা লিখব দোজ, এই দোজ থেকে লিখব দোজ হু সারভাইভ। এই সারভাইভের পরে তুমি জাস্ট একটু জুড়বে, সেটা হচ্ছে কি থেকে সারভাইভ করে তারা, দোজ হু সারভাইভ, এখানে জুড়বে হচ্ছে আফটার, কোয়েশ্চেনই আছে, এই পার্টটা এখানে জুড়ে দেবে, আফটার বিং বিটেন বাই স্নেকস, আফটার বিং বিটেন, ঠিক আছে? এখানে ওই লেখাটা এই যে এখানে লিখবে, এই যে দেখো কোয়েশ্চেনই আছে, এই যে দেখাচ্ছি, এই যে আফটার বিং বিটেন বাই স্নেক, হ্যাঁ, এটাকে তুমি লিখবে কোথায় জুড়বে, এই যে দোজ হু সারভাইভ, এই সারভাইভের পরে তুমি লিখবে আফটার বিং বিটেন বাই স্নেকস, এটা লিখলে তারপরে আবার যা আছে তাই কপি করবে। The ordeal is the ordeal is dreadful experience usually resulting in days or weeks of agony. তো তাদের কিন্তু অ্যাগনি মানে কষ্ট, যন্ত্রণা, তো তাদেরকে একটা অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় এবং সেটা কিন্তু ভয়ঙ্কর একটা ড্রেডফুল একটা এক্সপিরিয়েন্স, এবং বহু দিন বা বহু সপ্তাহ কিন্তু তাদেরকে কী করতে হয়, একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এইভাবে লিখবো, হ্যাঁ, দোজ হু সারভাইভ আফটার বিং বিটেন বাই স্নেকস, দ্য অর্ডিল ইজ ড্রেডফুল এক্সপিরিয়েন্স ইউজুয়ালি রেজাল্টিং ইন ডেজ অর উইকস অফ অ্যাগনি। আমি লিখলাম না, তোমরা বুঝে গেছো আশা করি। আচ্ছা, এবারে দেখো, এবার আমরা গ্রামারগুলোতে চলে যাই, ঠিক আছে? গ্রামারগুলো আমরা দেখে নিই কোনটা কী হবে। এই দেখো, এটা কি করব, অলদো চিলড্রেন, দেখো যদিও শিশুরা, আগে পুরোটা পড়ে নি, হ্যাঁ, লাভ হবে নাকি হ্যাজ লাভড নাকি আর লাভিং। আউটডোর গেমস, বলছে যদিও শিশুরা বাইরের খেলাধুলো পছন্দ করে, দেখো এটা কিন্তু হ্যাবিচুয়াল কেসে বলতে হবে, তাই না? তাই সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ফলো করব, তো এটা লাভ হবে। আর চিলড্রেন এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই আমরা করব কি, অলদো চিলড্রেন লাভ আউটডোর গেমস দেয়ার প্যারেন্টস, হ্যাঁ, দেয়ার প্যারেন্টস, তাদের বাবা মারা তাদের বাবা মারা, দেখো কনসিডার আছে, কনসিডার ইজ কনসিডারিং, কনসিডার হ্যাজ কনসিডার্ড, তাদের বাবা মারা মনে করে, সেন্সটা এরকম হবে। দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল, তাদের এই যে ইন্টারেস্ট মানে বাইরে খেলাধুলোর যে ইন্টারেস্ট, এটাকে হার্মফুল মনে করে তাদের বাবা মারা, যেটা না, এটা ক্ষতিকারক, এই যে ছেলেমেয়েরা বাইরে খেলতে যায় এটা ক্ষতিকারক অ্যান্ড মিনিংলেস, এর কোনো মানে নেই, বাবা মারা তাই মনে করে। তো দেখো এখানে কিন্তু আমরা ইজ কনসিডারিং বলবো না, কেননা দেখো প্যারেন্টস যে আছে না, এই যে নাউনটা, এটা কিন্তু প্লুরাল নাউন, ঠিক আছে? তাই ইজ তো হবেই না, ইজ একটা সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউনের সঙ্গে সিঙ্গুলার ভার্ব হয় না, তো এটা হবেই না। আর এর সেন্সটাও ইজ কনসিডারিং বলেছে, কন্টিনিউয়াসে হবে না, এটা আমাদেরকে এটাও সিম্পল প্রেজেন্টে বলতে হবে, তো কনসিডার এটা কারেক্ট, ক্লিয়ার। আর হ্যাজ কনসিডার তো হবেই না, কারণ হ্যাজও সিঙ্গুলার ভার্ব, প্যারেন্টসের সঙ্গে কখনো হ্যাজ হয় না, হয়ে গেল। আচ্ছা, দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস, এ চাইল্ড, দেখো তোমার সাবজেক্ট কিন্তু এ চাইল্ড হলো, ক্লিয়ার। এবারে পড়ে দেখি, এ চাইল্ড হু স্পেন্ডস টাইম অ্যান্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিস, বলছে একটা শিশু যে কিনা সময় এবং শক্তি খরচ করে বাইরের খেলাধুলোতে, দেখো গ্রোস নাকি হ্যাজ হ্যাড গ্রোন নাকি ইজ গ্রোয়িং, দেখো সে বেড়ে ওঠে, এরকম সেন্স হবে, হ্যাঁ, তো গ্রোস এটা কারেক্ট, এটাও হ্যাবিচুয়াল কেস, সে বেড়ে ওঠে, ঠিক আছে, বা চিরন্তন সত্যের একটা কেস। দেখো তো সে বেড়ে ওঠে, সিম্পল প্রেজেন্টে আমরা বলবো সে বেড়ে ওঠে, হ্যাঁ, চাইল্ড গ্রোস এইভাবে বলবো, আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং, তো সেই বাচ্চাটা কিন্তু খুব হেলদি হয়, স্ট্রং হয়, যারা কিনা বাইরে খেলাধুলা করে বাইরের খেলাধুলা করে বড় হয়, ঠিক আছে, মাঠে ঘাটে খেলাধুলা করে বড় হয়, তারা কিন্তু শক্তিশালী হয় এবং স্বাস্থ্যবান হয়। তো বুঝতে পারলে এটা। এইবারে চলে যাই আমরা তোমার আর্টিকেল প্রিপোজিশনে। ওকে, দেখি এখানে কি বলা আছে, ঠিক আছে। তো দেখো এখানে কি বলেছে, আর্টিকেল প্রিপোজিশন আমরা লিখি। আচ্ছা, কলকাতা ওয়াজ দ্য ক্যাপিটাল, এটা কিন্তু কোথাকার ক্যাপিটাল ছিল, আমাদের সম্পর্ক দেখাতে হবে, তো আমরা এখানে পজিটিভ কেস দেখাবো। দেখো কোথাকার, কিসের ক্যাপিটাল, এটা হচ্ছে অফ ইন্ডিয়া, এখানে অফ হবে, ঠিক আছে, পজিটিভ কেস দেখাচ্ছি তাই অফ হবে। টিল 1911, তো কলকাতা কিন্তু ভারতবর্ষের রাজধানী ছিল 1911 সাল পর্যন্ত। নাও ইট ইজ, এখন এটা, এখানে কিন্তু আমরা নির্দিষ্ট করে দা বলবো, কেননা নাও ইট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, এখন এটা পশ্চিমবঙ্গের রাজধানী, তাই না? কলকাতা কিন্তু এখন পশ্চিমবঙ্গের রাজধানী।
আওয়ার প্রভিন্স, যেটা কিনা আমাদের রাজ্য। আচ্ছা, দিস মেগা সিটি অফ অ্যাবাউট 1500 স্কোয়ার কিলোমিটার, এই যে মেগা সিটি মানে কলকাতার কথা বলা হচ্ছে, তার আয়তন কত দেখো 1500 স্কোয়ার কিলোমিটার, হ্যাজ এখানে কিন্তু হবে, হ্যাজ এ হিউজ পপুলেশন, তার একটা বিশাল জনসংখ্যা আছে, তাই না? তো কলকাতার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশাল জনসংখ্যা আছে। মাত্র দেখো কলকাতার আয়তন এখানে বলা আছে 1500 স্কোয়ার কিলোমিটার। ওকে, তো এবারে আমরা চলে যাব গ্রামারগুলোতে, ন্যারেশন ভয়েস। দেখো তারপরে কি বলেছে আমরা দেখিনি। দেখো তারপরে বলেছে মাই মাদার গেভ মি এ গিফট। দেখো এটা ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো এই যে ভয়েস চেঞ্জটা দিয়েছে, এখানে কিন্তু ডবল অবজেক্ট আছে। হ্যাঁ, ঠিক আছে, ডবল অবজেক্ট থাকলে কিন্তু দুইভাবেই করা যায়। প্রথমের অবজেক্টটাকে আমরা আগে নিয়েও করতে পারি, পরেরটাকে আগে নিয়েও করতে পারি। তো আমি আমার স্টুডেন্টকে সবসময় সাজেস্ট করি যে ডবল অবজেক্ট থাকলে সবসময় যে ফার্স্টের অবজেক্টটা আছে, ঠিক আছে, সেটাকে আগে নিতে, মানে যেটা ইনডাইরেক্ট অবজেক্ট। তো এখানে কিন্তু সেন্টেন্সটা আছে মাই মাদার গেভ মি এ গিফট। দেখো বলেছে মাই মাদার গেভ মি এ গিফট, তাই তো? এই যে এই মিটা কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট, আর এই গিফট এটা কিন্তু ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্টটাই আগে হয়, ডাইরেক্ট অবজেক্ট পরে হয়, ঠিক আছে? কেন? এটা একটা প্রিপোজিশনের ঝামেলাকে এড়ানোর জন্য। দেখো আমি যদি এরকম করে বলি মাই মাদার গেভ, আমার মা আমাকে দিয়েছিল, কী দিয়েছিল, আগে তো কোয়েশ্চেন হবে কী দিয়েছিল, তাই না? তো সেটার উত্তর কিন্তু এই গিফট, তাহলে এটা আগে হওয়া উচিত, তাই না? তাহলে তো এই গিফট এটা আগে বলা উচিত। তারপরে কিন্তু আমি মি বলতে পারবো না, তখন আমাকে বলতে হবে টু মি, ঠিক আছে? মাই মাদার গেভ এ গিফট টু মি, এটা বলবো। তো এই টু এর ঝামেলাকে এড়ানোর জন্য আমরা করি কি, আমরা যে ইনডাইরেক্ট অবজেক্ট সেটাকে আগে নিই, আর ডাইরেক্ট অবজেক্ট সেটাকে পরে নিই, ঠিক আছে? তো যাই হোক, এবার আমরা কি বলবো দেখো। তো এটার ভয়েস চেঞ্জ করার জন্য আমি এই যে মিটা আছে না, এটাকে আগে নিব, ঠিক আছে? এটা বেস্ট হবে, এটাকে আগে নেওয়াটা। দেখো আমি যদি এটাকে আগে নিই তো মি হয়ে যাবে আই, দেখতে পাচ্ছ তোমরা, এই যে আই হয়ে গেল মি, ঠিক আছে? এইবারে কিন্তু আমি বলবো, যেহেতু সিম্পল পাস্টে ছিল বলবো ওয়াজ, ঠিক আছে? আইয়ের সঙ্গে ওয়াজ হবে, আর গিফটটা ভার্ব থ্রি করে দেবো গিভেন। দেখো আই ওয়াজ গিভেন, তারপরে আরেকটা অবজেক্ট ছিল, এটা এখানে লিখে দেবো, এই গিফট হলো। তারপরে কে দিয়েছিল সেটা বাই দিয়ে বলে দেবো, বাই মাই মাদার, ঠিক আছে? এটা হলো, দেখতে পাচ্ছ? এইবারে দেখো চাইলে আমি এটাকে এই গিফট যে সেকেন্ড অবজেক্টটা আছে ওটাকে আমি আগে নিতে পারি। তাহলে এটাকে যদি আমি আগে নিই, এই গিফট হলো, এটার সঙ্গে ওয়াজ হবে সিঙ্গুলার সাবজেক্ট, তারপরে বলবো গিভেন হলো। এবারে দেখো আমি কিন্তু এই মিটাকে সিম্পলি বসাতে পারবো না, এখানে একটা টু নিতে হবে। তো অনেক স্টুডেন্ট না এই টুটা নিতে ভুলে যায়, এই টু নিতে ভুলে যায় বলে তাদের ভুল হয়ে যায় পুরো সেন্টেন্সটা। তাই আমি সবসময় বলি যে এই মিটাকে আগে নিলে সেটা আই হবে, এখানে টু নেওয়ার কোনো ঝামেলা থাকবে না। তো সেই জন্য আমাদেরকে কিন্তু এইভাবে করলে তোমাকে টু দিতে হবে, ক্লিয়ার? টুটা না দিলেই ভুল। তারপরে লিখবো বাই মাই মাদার, ঠিক আছে? এটা হলো এই গিফট ওয়াজ গিভেন টু মি বাই মাই মাদার। তো দেখো এটাই বেশি ইজি, এখানে কোনো টু এর ঝামেলা নেই, ঠিক আছে? সেই জন্য আমি অলওয়েজ এটাই সাজেস্ট করি। পরেরটা দেখে দেখো কী বলেছে তারপরে। তারপরে বলছে ফাদার সেড টু স্বামী ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। দেখো বাবা কিন্তু স্বামীকে এটা কী করেছিল, অর্ডার করেছিল, তাই না? এটা ইম্প্যারেটিভ সেন্টেন্স, ইম্প্যারেটিভ সেন্টেন্সের অর্ডার। তো আমরা লিখব ফাদার, ঠিক আছে? তারপরে করব অর্ডার্ড, অর্ডার্ড স্বামী, কাকে অর্ডার করেছিল? স্বামীকে। আর দেখো যখন ইম্প্যারেটিভ সেন্টেন্স হয় তাদের জয়নিং কিন্তু আমরা সবসময় টু দিয়ে করি, এখানে দ্যাট বা কোনো রকমের ডাব্লিউএইচ ওয়ার্ড আসবে না, এখানে আমরা টু দিয়ে জয়েন করব। নেগেটিভ হলে আমরা নট টু দিয়ে জয়েন করব। তো এখানে টু দিয়ে জয়েন করব। কি করতে বলেছিল? টু টু ড্রেস আপ, টু ড্রেস আপ হলো। তারপরে বলবো অ্যান্ড গো টু স্কুল। তো বাবা স্বামীকে আদেশ দিয়েছিল ড্রেস পরতে এবং স্কুলে যেতে। তো হয়ে গেল আমাদের এটা। এবার আমরা করব নাম্বার থ্রি। থ্রিতে কী বলেছিল দেখো, অনলি এ পোয়েট ক্যান থিঙ্ক সো, চেঞ্জ ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। দেখো এটাকে নেগেটিভ করতে হবে, খুবই ইজি, একেবারে জলের মতন, কিচ্ছু করবো না আমরা। আমরা এই অনলির বদলে আমরা বসাবো নান বাট, আমরা বসাবো নান বাট, ঠিক আছে? দেখো এটা পোয়েটের ব্যাপারে বলেছে, একজন কবি, সে একজন মানুষ, তাই এখানে নান বাট হবে। কিন্তু এটাই যদি কোনো বস্তু হতো তাহলে কিন্তু আমরা নাথিং বাট লিখতাম, ঠিক আছে? আমরা অনেক সময় এরকম সেন্টেন্স পাই, অনলি ডায়মন্ড ইজ এক্সপেন্সিভ,
তখন ওখানে কিন্তু তুমি নান বাট বসাতে পারবে না, কেননা ডায়মন্ডের ব্যাপারে বলেছে, ডায়মন্ড একটা বস্তু, সেই জন্য তখন তোমাকে বসাতে হবে নাথিং বাট। ঠিক আছে, এগুলো মনে রাখবে। তো এখানে হবে নান বাট, কেননা ব্যক্তির ব্যাপারে বলেছে। নান বাট এ পোয়েট ক্যান থিঙ্ক সো। ক্লিয়ার? একজন কবি ছাড়া কেউই এমন করে ভাবতে পারে না। তো আমাদের হয়ে গেল, এটা হয়ে গেল নেগেটিভ। কেমন করে নেগেটিভ হলো? এই যে নান চলে আসছে, নেগেটিভ ওয়ার্ড। ক্লিয়ার? এবার আমরা দেখব কী কী আছে ফ্রেজাল ভার্ব। আচ্ছা, ফ্রেজাল ভার্বে কী কী আছে দেখো। দ্য পেশেন্ট উইল রিকভার্স উইদিন এ উইক। আচ্ছা, এখানে আন্ডারলাইন করা নেই, যাই হোক আমি করে দিচ্ছি। এটা রিকভার হবে, রিকভার মানে সেরে ওঠা। ঠিক আছে, ভার্ব ওয়ানই আছে। তো সেরে ওঠা আমরা জানি কাম রাউন্ড, তো যা আছে আমরা তাই লিখবো, কাম রাউন্ডই লিখবো। ঠিক আছে, কাম রাউন্ড, এটা হলো 1 নম্বর। তোমরা পুরো সেন্টেন্সটা করবে, হ্যাঁ, আমি এখানে জাস্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি, এক্সামে কিন্তু পুরো সেন্টেন্সটাই লিখতে হবে। ওকে, নেক্সট কী বলেছে দেখো। হি ইজ ইন সার্চ অফ এ জব, সে একটা কাজের খোঁজে আছে। আচ্ছা, তো এই যে ইন সার্চ অফ, এতটুকু হবে, হ্যাঁ, আন্ডারলাইন। ঠিক আছে, তো দেখো এবারে ইন সার্চ অফ এটার সঙ্গে খোঁজা, তাই তো, লুক ফর মানেও আমরা জানি খোঁজা, তো এটাই হবে। কিন্তু আমরা এখানে লুক ফর লিখতে পারবো না, দেখো, কেননা হি ইজ লুক ফর, এটা তো বলা যাবে না। বি ভার্বের পরে কখনোই ভার্বের বেস ফর্ম হয় না, বি ভার্বের পরে সবসময় ভার্বের আইএনজি ফর্ম আমরা বসাই, তাই তো। তো তোমাকে কিন্তু এটা লুকিং ফর করতে হবে। অনেক সময় অনেক স্টুডেন্ট এটা ভুল করে বসে, তোমাকে কিন্তু লুকিং ফর করতে হবে। ক্লিয়ার? চলো পরেরটা দেখি। 3 নম্বর, মিস্টার মুখার্জি হ্যাজ স্টার্টেড এ নিউ বিজনেস। আচ্ছা, স্টার্টেড মানে শুরু করা। ঠিক আছে, তো আমরা এখানে বলবো সেট আপ। দেখো স্টার্টেড এখানে ভার্বের থার্ড ফর্মে আছে, কিন্তু সেট এটা তো 3টে ফর্মই এক, তাই সেট আপই লিখবো। ক্লিয়ার? তো হয়ে গেল। এবার আমরা ওয়ার্ডগুলো দেখি। ওয়ার্ডগুলোতে কী বলছি, এভরি ইয়ার। আচ্ছা, প্রত্যেক বছরকে আমরা বলি অ্যানুয়ালি, তাই না? এটা তো আমরা সকলেই জানি, এটা আমরা আনসিনেও পেয়েছিলাম। অ্যানুয়ালি দেখো এখানে আছে, এই যে অ্যানুয়ালি। ঠিক আছে, এই ওয়ার্ডটা হবে ফার্স্টে, অ্যানুয়ালি লিখে দিচ্ছি আমি এখানে, অ্যানুয়ালি। ঠিক আছে, এটা 1 নম্বর। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, কেননা প্রত্যেকটা ওয়ার্ডের জন্য কিন্তু তুমি 2 মার্কস করে পাবে। ওয়ান্ট অফ নলেজ, দেখো জ্ঞানের যে চাহিদা। ঠিক আছে, জ্ঞানের চাহিদাকে আমরা কি বলি দেখো, বা ওয়ান্ট মানে অভাব বলতে পারি, যে তোমার কি বলবো, যে জ্ঞান সেটার অভাব, সেটাও আমরা বলতে পারি। ক্লিয়ার? তো এটাকে আমরা বলি ইগনোরেন্স। এই যে তোমরা দেখতে পাচ্ছ ইগনোরেন্স, ইগনোরেন্স মানেই কি, যেখানে জ্ঞানের ঘাটতি বা অভাব বা চাহিদা আছে, সেটাই তো ইগনোরেন্স। ক্লিয়ার? তো আমরা বলবো ইগনোরেন্স। ওকে, নাম্বার 3তে কী আছে, গ্রেট পেন, বিশাল ব্যথা বা ভীষণ ব্যথা, এটাকে আমরা বলবো অ্যাগনি। এই যে অ্যাগনি, তোমরা দেখতে পাচ্ছ অ্যাগনি, অ্যাগনি মানেও ভীষণ ব্যথা বা যন্ত্রণা। ওকে, নাম্বার 4 কী আছে দেখিনি। নাম্বার 4 বলেছে পয়জনাস, পয়জনাস মানে বিষাক্ত, আর এখানে আমরা পেয়েছিলাম ভেনামাস, তাই না? এই যে কোথায় গেল পেয়েছিলাম, ভেনামাস পেয়েছিলাম আমরা, এই যে ভেনামাস, ভেহোমাস আছে এখানে, স্পেলিংটা ভুল আছে, যাই হোক, ভেহোমাস করা আছে, এটা কিন্তু স্পেলিংটা ভুল আছে। এটার সঠিক স্পেলিংটা দেখো, এটার সঠিক স্পেলিংটা এটা কিন্তু এইচ হবে না, এনও হবে, হ্যাঁ, ভুল করে দিয়েছে এটা, তো VENO হবে, ভেনোমাস, MOUS। ঠিক আছে, এটা হবে কারেক্ট। এই যে 4টে ওয়ার্ড, অ্যানুয়ালি, ইগনোরেন্স, অ্যাগনি, ভেনামাস। ক্লিয়ার? তো আমাদের এই পেপারটা সলভ হয়ে গেল। তো আশা করি কারোর কোনো ডাউট নেই। ঠিক আছে, তোমাদের কোনো রকম ডাউট থেকে থাকলে তোমরা কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।